11 জানুয়ারি 2007 পড়ে আসা শীতের বিকেলে যখন সাধারণ মানুষেরা ভাত ঘুমের আয়োজন করছে, ঠিক তখনই বঙ্গভবনে ভিড় করেছেন রাজনৈতিক ও ক্ষমতাবান কিছু ব্যক্তি। ভেতরে চলছে বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা পরিবর্তনের এক মরিয়া পায়তারা। ঘড়িতে বিকেল 3টে বাজতেই সেনাপ্রধান মঈনুদ্দিন আহমেদের নেতৃত্বে একে একে বঙ্গভবনে ঢুকলেন নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং ডিজিএফআই এর ভারপ্রাপ্ত প্রধান। সকলেই এসেছেন তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের সাথে এক জরুরি বৈঠকে বসতে। কিন্তু কী কারণে এই জরুরি বৈঠক, আর কিভাবেই বা সেই বৈঠক এদেশের সাধারণ মানুষের ভাগ্য নির্ধারণ করতে যাচ্ছে, তখনও এ নিয়ে মাথা ব্যথা ছিল না আমজনতার। হঠাৎই এক রাতের মধ্যে তারা দেখতে পেল রুদ্ধশ্বাস এক চিত্রনাট্যে বদলে গিয়েছে এদেশের রাজনৈতিক দৃশ্যপট। জারি হয়েছে জরুরি অধ্যাদেশ আর কারফিউ। নিজেই আসীন হওয়া তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়িয়েছেন রাষ্ট্রপতি। রাতের আধারের সাথে নেমে এসেছে এদেশের রাজনৈতিক ইতিহাসের এক কালো অধ্যায়। কুখ্যাত 9/11-এর সাথে মিলিয়ে যে অধ্যায়ের নাম পরবর্তীতে রাখা হয়েছে 1/11। ঘটনার সূত্রপাত 2006 সালের শেষ দিকে। বিএনপি জামাত জোট সরকারের মেয়াদ শেষ হওয়ার পর আসন্ন নির্বাচন ঘিরে জাতীয় পরিস্থিতি ক্রমশ ঘোলাটে হতে থাকে। তত্ত্বাবধায়ক সরকারের নির্দেশনায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে জোটগুলো তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে একই অবস্থান নিলেও কে হবেন এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা তা নিয়ে বাঁধল চরম বিপত্তি। নিয়ম অনুযায়ী বিদায়ী প্রধান বিচারপতির তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার কথা ছিল, তবে বিএনপি প্রধান বিচারপতির অবসরের মেয়াদ 2 বছর বাড়িয়ে দিয়ে তাদের পছন্দের ব্যক্তি খন্দকার মাহমুদ হাসানকে প্রধান উপদেষ্টা বানানোর বন্দোবস্ত করে ফেলেছিল। তিনি আবার একসময় ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। তাকে উপদেষ্টার আসনে বসাতে ক্ষমতায় থাকা তৎকালীন বিএনপি সরকার সংবিধানের ধারা অবধি সংশোধন করে নেয়। কিন্তু এই KM হাসানকে বিরোধী দল আওয়ামী লীগ মানবেই বা কেন? একে তো বিএনপির দলীয় লোক, তার উপর তিনি শেখ মুজিবুর রহমানের হত্যাকারী ফারুক রশিদের আত্মীয়। ফলে উপদেষ্টাকে নিয়ে আওয়ামী লীগের এই তীব্র আপত্তি আর রাজপথে তাদের লগি বৈঠা আন্দোলন ঢাকা তখন পরিণত হয়েছে রণক্ষেত্রে। আওয়ামী লীগের জ্বালাও পোড়াও আন্দোলনে দেশের রাজনীতিতে টালমাটাল অবস্থা শুরু হয়েছে। এদিকে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক অবিশ্বাস যখন তুঙ্গে, তখন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ নিজেই প্রধান উপদেষ্টার শপথ নিয়ে পরিস্থিতি আরও ঘোলাটে করে তোলেন। একদিকে রাজনৈতিক সংঘাত, অন্যদিকে জাতিসংঘের পক্ষ থেকে আসা একটি প্রচ্ছন্ন হুমকি কিংবা হুমকির গুজব, যদি নির্বাচন সুষ্ঠু না হয় তবে জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশি সৈন্যদের অংশগ্রহণ ঝুঁকির মুখে পড়বে। মূলত এই শান্তিরক্ষা মিশন কার্ডটিই ছিল সেনাপ্রধান মঈনুদ্দিন আহমেদের প্রধান হাতিয়ার। এই কার্ডটি খেলে পরবর্তী 2 বছর এদেশের রাজনীতিতে প্রধান চালকের ভূমিকায় আসীন হন তিনি। ইয়াজউদ্দিনকে সরিয়ে দিলেন প্রধান উপদেষ্টার পদ থেকে। এক রাতের মধ্যে তিনি হয়ে উঠলেন দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। তিনি কড়া নেড়েছিলেন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস সাহেবের দরজায়, অনুরোধ করেছিলেন প্রধান উপদেষ্টার পদ গ্রহণ করতে। তবে ইউনুস সাহেব সেদিন সাফ জানিয়ে দিয়েছিলেন রাজনৈতিক সমীকরণে নিজের নাম বসাতে চান না তিনি। ফলে উপায়ন্তর না দেখে মঈনুদ্দিন আহমেদ গভীর রাতে প্রধান উপদেষ্টা হিসেবে চূড়ান্ত করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফখরুদ্দিন আহমেদের নাম। সূচনা হয় বাংলাদেশের ইতিহাসের অন্যতম মিলিটারি সফট কু ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার। মুখোশের আড়ালে থেকে দেশের কলকবজা নাড়তে থাকলো সেনা সদর। বেসামরিক লেবাস পরা ফখরুদ্দিন সরকার দুর্নীতি বিরোধী অভিযানের নামে রাজনৈতিক নেতাদের পাইকারি হারে গ্রেফতার করা শুরু করে। একে একে বন্দী হন শেখ হাসিনা ও খালেদা জিয়া। শুরু হয় কুখ্যাত -2 ফর্মুলা, যার লক্ষ্য ছিল 2 নেত্রীকে রাজনীতি থেকে মাইনাস করে নতুন কিংস পার্টি গঠন করা। কিন্তু এই বিরাজনীতিকরণ করতে গিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ দীর্ঘকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। 1/11 মাত্র 2 বছর স্থায়ী হলেও এর প্রচ্ছন্ন প্রভাব এদেশের ওপর দীর্ঘশ্বাস ফেলেছে 17 বছর। নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়ের পর এদেশ সুষ্ঠু নির্বাচন ও সুস্থ ধারার রাজনীতি আর দেখেনি। অবশ্য 2009 সালে সেই নির্বাচন আদৌ সুষ্ঠু ছিল কিনা তা নিয়েও রয়েছে ব্যাপক বিতর্ক। আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইতিহাস আমাদের মনে করিয়ে দিচ্ছে, রাজনৈতিক সংকটের সমাধান যদি রাজনীতির মাঠে না হয়ে কোনো ড্রয়িং রুম কিংবা ক্যান্টনমেন্টে খোঁজা হয়, তবে তার খেসারত দিতে হয় গোটা জাতিকে। আমাদের আগামী দিনের সংসদ কি পারবে সেই ভুলের পুনরাবৃত্তি রোধ করতে? দেখার পালা আমরা 1/11-এর আধার থেকে বেরিয়ে অবশেষে আলোর মুখ দেখতে পাই কিনা।